নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স। এই গাইডেন্স এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আমাদের জীবনে চলার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। তার কারণ হচ্ছে আমরা অনেক কিছু ভাবি যে আমরা এতটা উন্নতির পথে যাব, আমরা এতটা অর্থ রোজগার করব, আমার কোনো রকম মানে আমাদের কোনো সম্পর্কের দিক থেকে আমার সাংসারিক জীবনে কোনো সমস্যা হবে না, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকবে, এতগুলো পজিটিভ দিক আমরা ভাবি। সেই দিকগুলো যখনই ফুলফিল হয় না তখনই কিন্তু মানুষ ডিপ্রেশনে চলে যায়, মানুষ কিন্তু তখন অবসাদে ভোগে যে আমি চেষ্টা করছি কিন্তু আমি আমার সফলতায় পৌঁছাতে পারছি না। এই অ্যাস্ট্রো গাইডেন্স তাদের জন্য যারা এই ধরনের ইচ্ছাকে মনে শুধু যত্ন করে রেখেছেন কিন্তু সফল হতে পারছেন না। এবং এই অনুষ্ঠান এবং যিনি আমাদের অনুষ্ঠানে রয়েছেন তার অব্যর্থ প্রতিবিধানে বহু বছর ধরে মানুষ আজকে তাদের স্বপ্নকে পূরণ করতে দেখছে এবং তারা সেই স্বপ্নকে বাস্তব করতে পারছেন। এবং আজকে তাকে অনেক অনেক সময় পার করে আবার আমাদের মাঝখানে পাওয়া অ্যাস্ট্রো গাইডেন্সের মাধ্যম দিয়ে, এবং বলতে পারি অপেক্ষাও করছিলাম আমরা যে আবার কবে উনি অনুষ্ঠান আমাদের সঙ্গে শুরু করবেন, পথ চলবেন। কারণ তার গাইডলাইন্স অবশ্যই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং অপরিহার্য। আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক এবং বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা শ্রী রামকৃষ্ণ। অনেক দিন বাদে দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আজকে আমি আসতে পেরে খুব নিজেকে গর্বিত মনে করছি। তো বিষয় হচ্ছে যে মাঝে মাঝে আমি নানা জায়গায় চলে যাই, অনেক কিছু শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বহু মানুষের সঙ্গে কথোপকথন করি, একটু নিজেকে আরও একটু ঝালিয়ে নিই, তৈরি করে নিই। যত যারা আমার কন্ট্যাক্টসে আছেন তারা তাদের সমস্যাগুলোর জন্যই আমার মেনলি বনে জঙ্গলে নানা জায়গায় নানা জিনিস কালেক্ট করার জন্য সময় দিতে হয়। তো অনেক কিছু শিখতে হয়। কিছুদিন ছিলাম কামাখ্যায়, আবার তারাপীঠেও একটা নিজস্ব আশ্রম তৈরি করেছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি আরও কত ভালো ভালো জিনিস আমি তুলে দিতে পারবো। সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না, কখনোই না, কখনোই সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না। মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসে আমার কাছে। আমি তারা মাকে বলি যে মা তুমি নিশ্চয়ই সকলকে ভালো করবে, আমার মাধ্যমে করলে কি হয়, আমার প্রচারটা হবে, আমি দুটো খেতে পাবো, এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, মানুষ কিন্তু অপেক্ষা এই জন্য আপনার জন্য করেন, তার কারণ হচ্ছে দীর্ঘ সময় আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন দাদা, এবং মাঝখানে এই যে আপনি আপনার এই জ্যোতিষ জগৎকে আরও বেশি সমৃদ্ধশালী করতে আপনি বিভিন্ন জায়গায় গেছেন, যাচ্ছেন এখনো, আবার অনেক দিন বাদে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এইখান থেকে একটা জিনিস মানুষ জানেন যে একটা সফলতা, যে সফলতাটা একদম পারফেক্টলি পাবো, এবং সেটা কিন্তু অবশ্যই শ্রীরামকৃষ্ণ হাত ধরে এবং তার প্রতিবিধানে। কেন বললাম কথাটা, আজকে 30 বছরের উপর আপনি কিন্তু এই জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং যুক্ত বলে বলবো না, যুক্ত শুধু না, তার সঙ্গে মানুষকে এই 30 বছরের ওপর ধরে মানুষকে কিন্তু আপনি সফলতা দিয়ে আসছেন যে কোনো ক্ষেত্রে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং করার ক্ষেত্রে বলুন, প্রফেশন প্রপার তৈরি করা, ক্যারিয়ার গাইডেন্স থেকে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই দাম্পত্য সমস্যার সমাধান, সব কিছুর ক্ষেত্রে কিন্তু ওনার প্রতিবিধান। আর আজকে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, এতদিন মানুষ তো সবসময় র্যাট রেসের মধ্যে যাচ্ছে, সফলতা চাইছে। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর মানুষ সমস্যার সমাধান, মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন, হাজার চেষ্টা করছে, দেখতে সুন্দর বা সুন্দরী, ভালো পেশায় রয়েছে, তারপরেও বিয়ে হচ্ছে না। এই জায়গাটা কেন হয়? দেখুন, আমি প্রথমে আপনাকে একটা কথা বলি যে আপনি লক্ষ্য করবেন যে প্রচুর পশ্চিমবঙ্গ থেকে এবং আসাম থেকে, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ট্রিটমেন্টের জন্য ইসেতে যায়, ব্যাঙ্গালোর, বাইরে যায় ট্রিটমেন্টের জন্য। শুধু তার একটাই কারণ হচ্ছে ব্যবহার, ডাক্তারের অমায়িক ব্যবহার দেখলে মনে হবে যে রোগটা মনে হয় 90% সেরে গেল। তেমনি প্রথম কথা হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন রামকৃষ্ণদা আপনার কাছে কেন আসবে। ঠিক, আমি আমার এতগুলো লোক থাকা সত্ত্বেও কোনো ক্লায়েন্ট ফোন করলে ফোনটা আমি নিজে রিসিভ করি।
এটা বিশাল আমি কিন্তু ব্যাপার। নিজে রিসিভ করি, যদি বলি যে শর্টে বলুন, হয়তো দুটো কথা বলি কিন্তু ফোনটা আমি রিসিভ করি। মানুষ কিন্তু প্রচন্ড অসহায়, সমস্যা যখন জর্জরিত হয়ে যায়, এতে কি হয় আমি লক্ষ্য করেছি, বেসিক্যালি অনেকে কিন্তু মনে করেছে নিজের জীবন রাখবো না, তখন আমার ওই দুটো কথা তার জীবনটা কিন্তু বেঁচে গেছে। একদমই তাই। হ্যাঁ, আমি এই জন্য মানে খুব আনন্দিত। আমি আমি ভাবি যে মাই হয়তো আমার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে, নাহলে তিনিই বা আমার ফোন পাবেন কেন। যিনি আমার কাছে আসেন, আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি তাকে যেন সুউপদেশ দিতে পারি, তার জীবনটা যেন মঙ্গলময় হয়। হ্যাঁ, এই যে বিবাহের ব্যাপারটা বললেন, বিবাহের ব্যাপারটা নিয়ে ভাবতে গেলে এখন কি হয়েছে জানেন তো, এখন প্রত্যেকের উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি। ছোটবেলা থেকেই মেয়ে বলুন ছেলে বলুন, খুব মানে তাদের চাহিদাটা এত বেড়ে গেছে, মানে বিজ্ঞাপনের জগতে মানুষ কেনাকাটাটা বেশি করছে। কেনাকাটা যত করবে তত কিন্তু দেশের অর্থনীতিটা ভালো হবে, উন্নতি হবে, এটা কিন্তু ঠিক কথা। এই গ্রাফটা উঠবে, ঠিক। মানুষকে রোজগার করতে হবে, খরচা করে দিতে হবে। তো এবারে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তারা প্রচুর বুদ্ধিমান, বুদ্ধিমতী, কিন্তু তারা চাইছে ভালো করতে, কিন্তু নিজের দিকে তাকাচ্ছে না। একটা বিবাহ শুধুমাত্র একটি ছেলে এবং একটি মেয়ের বিবাহ নয়, বুঝতে হবে দুটি বিবাহ হচ্ছে দুটো পরিবারের বন্ধন। দুটো পরিবার, অনেক সময় বিবাহ ভেঙে যায় দুটো পরিবারের কারণে। দুটো পরিবার যেমন একটা বোতলে, সেই বোতলের ছিপিটাই যেমন সেই বোতলটার জন্য প্রযোজ্য, তেমনি একটি ছেলে একটি মেয়ে যদি বিচার করে নিজের মন মানসিকতা এবং পরিবেশ, এই তিনটে যদি বিচার করে নিতে পারে, তবে সেই বিবাহটা টিকবে। আর সব থেকে দুঃখজনক ব্যাপার কি জানেন, একটা বিবাহ ভেঙে গেল, আবার একটা বিবাহ হলো, ঠিক আছে, ছেলেটিও ভালো থাকলো, মেয়েটিও ভালো থাকলো। সব থেকে দুঃখজনক ব্যাপার, তাদের একটি সন্তান যদি থাকে, সেই সন্তানটিকে আপনি যখন তার সঙ্গে কথা বলবেন না, সে যে কি দুঃখে থাকে সন্তানটি, সে মাকেও ছাড়তে পারে না, বাবাকেও ছাড়তে পারে না। খুব বাস্তব কথা মানে বলেছেন। এই সন্তানটি কিন্তু আগামী দিন বাজে রাস্তায় চলে যেতে পারে। মানে সন্তানের, আমি দেখেছি, আমি অনেকগুলো চার্ট দেখে বোঝা যায় যে যখন আমি চার্টটা বিচার করছি, আরে তোমার মা বাবা অন্যত্র আলাদা, তখন বলে হ্যাঁ আমার মা বাবা আলাদা আছে। কারণ আমি প্রত্যেকটা চার্ট, অষ্টম ঘর, সপ্তম ঘর, নবম ঘর, এগুলো নবাংশ চার্ট পুরো বিচার করে যখন আমি দেখে নিয়ে বলছি, বললাম তোমার মানসিকতা সেই জায়গায় তৈরি হয়নি, মায়া দয়া তৈরি হয়নি। মানে একটা সন্তানকে বড় করতে গেলে, যেমন একটা গাছ আপনি ভালো জাতের যতই লাগান, সেই গাছটার মধ্যে জল দিচ্ছেন, সার দিচ্ছেন, সব দিচ্ছেন, কিন্তু গাছটির সামনে যদি আগুন জ্বালিয়ে রাখেন আপনি, তাহলে কিন্তু সেই গাছটি কিন্তু বাঁচবে না। তেমনি ভালোবাসার একটা প্রয়োজনীয়তা আছে। পিতা মাতা দুজনের একত্র ভালোবাসায় একটা সুন্দর সন্তান তৈরি হয়। এই সুন্দর সন্তানটি দেখবেন টার্গেট দিয়ে দেয়, অনেকে বাচ্চাকে মারে পড়াশোনা করার জন্য। জানেন, আমি এগুলোর থেকে প্রচণ্ড বিরোধী। বাচ্চাকে কাউন্সিলিং করুক, বোঝাক, আর বাচ্চারা কিন্তু পিতামাতাকে খুব ফলো করে। জানেন, আমার বাবা আমার দাদুকে কতটা সম্মান করছে, আমার বাবা আমার ঠাকুমাকে কতটা সম্মান করছে, আমার বাবা বিশেষ করে আমার মাকে কতটা সম্মান করছে, এটাও কিন্তু বাচ্চার মনের মধ্যে একটা জায়গায় কিন্তু থাকে। এগুলো সাইকোলজিক্যালি এগুলো বুঝতে হবে। সেই আপনি আমার কাছে অনেকে এসে বলে একটা ভালো কিছু করে দিন, একটা এটা করে দিন, আমার ছেলে যেন বিশাল বড় হয়। দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন যে ছেলে বড় হয়েছে, ছেলে বিদেশে আছে, বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বাবা চায়ের দোকানে এসে গল্প করে যে আমার ছেলে আজকে আমেরিকায় আছে, আমার ছেলে ইউকেতে আছে, আমার ছেলে কানাডায় আছে। হ্যাঁ, এইটুকু গর্বই তার কিন্তু সার হয়। হয়তো দেখা গেল তিনি অসুস্থ হয়ে গেছেন, ছেলে টাকা পাঠিয়ে দিয়েছে, আসার সময় পাননি। হ্যাঁ, আবার অনেক ছেলে আছে যে সে মানে অল্প রোজগার করেন, কিন্তু পিতা মাতার কাছে ছুটে আসেন, মা বাবার দুঃখের ব্যাপারটা বোঝেন। এই ব্যাপারটা কিন্তু মন মানসিকতা তৈরি হয়। একজন দাম্পত্য কলহ যদি যে বাড়িতে না থাকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন খুব সুন্দর একটা সম্পর্ক থাকে,
সন্তানও কিন্তু তার মন, মানসিকতা, চিন্তাধারা এগুলো কিন্তু তৈরি হয়। হ্যাঁ, দেখবেন, লক্ষ্য করবেন আপনি, রামকৃষ্ণ মিশন যারা, তাদের একটা হসপিটাল আছে, সেখানে কোনো মা, গর্ভবতী মা যখন ওখানে অ্যাডমিশন হয়, একটা বুকস দেওয়া হয়, সেই বইটা তাকে পড়তে বলা হয়, আর বলা হয় যে আপনি ধ্যান করবেন, ভালো চিন্তা করবেন, ভালো ভাবনা করবেন। আগেরকার দিনে ঠাকুমারাও বলতেন যে তুই এখন সন্তান তোর গর্ভে আছে, তুই খারাপ চিন্তা করিস না, তুই সবসময় সুচিন্তা সুভাবনা করবি। মানে সৃষ্টির প্রথম থেকে ভালো মা না হলে না ভালো সন্তান হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একটা কথা আছে, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা দাতা ছিলেন। তিনি বিদ্যাসাগর মহাশয় ওনাকে একটা শাল কিনে দিয়েছিলেন, মা ঠান্ডার মধ্যে তুমি এরকম থাকো। উনি শালটা যত্ন করে রেখেছিলেন। বলেছিলেন, মাকে জিজ্ঞেস করলেন, মা তুমি শালটি ধারণ করো না কেন? মা বললেন, তুই যেদিন আমার গ্রামের সকলে যেদিন পড়তে পারবে সেদিন আমি এটা পরবো, ওদের সামনে কি করে পড়ি, তখন তুই সবার জন্য এনে দে। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষকে আমরা পেয়েছি তার মায়ের জন্য। হ্যাঁ, শুধু মা বাবা দুজনকে কিন্তু সেরকমভাবে শুধু ছেলেকে পর এ বলে হবে না। তাই বিবাহের কথা আপনি যখন প্রশ্ন করলেন, বিবাহের একটা, মানে আমি আসল পয়েন্টসে আছি, আমি সাইডে সরে গেলাম। মাঙ্গলিক যোগটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যোগ। আচ্ছা, প্রথম কথা, অনেক আমার প্রফেশনে যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে এড়িয়ে যান বিষয়টা। হ্যাঁ, একটা প্রতিকার বা প্রতিবিধান দেওয়ার প্রথমেই চেষ্টা করেন, কিন্তু মনে রাখবেন যে জাতক বা জাতিকার হরোস্কোপে মাঙ্গলিক যোগ লক্ষ্য করা যাচ্ছে, তাকে কিন্তু প্রথমেই বলতে হবে, তুমি কিন্তু চিন্তাধারাটা তোমার, তুমি নিজে ঠিক আর পৃথিবীর সবাই বেঠিক তোমার চিন্তাধারায়। যেমন মানুষ সকলের কথা শুনে একটা সিদ্ধান্ত নেয়। আমি একটা মানে আমি চিন্তা করলাম যে এটা আমি করব, কিন্তু যাদের মাঙ্গলিক যোগ হয় তারা কিন্তু একটা জায়গায় থাকে সব সময়, আমি করব। এটা অনেক সময় সাকসেস হয়, অনেক সময় হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এই জেদটা হাজবেন্ডকে বলে আমি যেটা বলবো সেটাই তোমায় করতে হবে, ওয়াইফকে বলে আমি যেটা বলবো, চাপিয়ে দেওয়া। বিবাহ কিন্তু একটা পার্টনারশিপ, ব্যবসার মতো। হ্যাঁ, দুজন পার্টনার মিটিং করবে, সিদ্ধান্ত হবে, তারপরে একটা। হ্যাঁ, একজন যদি আরেকজনকে শুধু ডমিনেট করে, তাইলে কিন্তু সংসার টিকতে পারে না। আমরা যদি একটা 360 ডিগ্রি একটা বৃত্তের মধ্যে আমাদের, যেমন লগ্ন থেকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ক্যালকুলেশন করি, হ্যাঁ, আমাদের অনেকে, আমি অনেক স্টুডেন্টদের বলি, আমার একটা ইনস্টিটিউশন আছে, আপনি তো জানেন, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন। তো সেখানে আমি যাদের পড়াই, আমি প্রত্যেককে বলি যে এই যে মাঙ্গলিক যোগ, লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ হয়। কিন্তু মনে রাখবেন, কাউ লগ্নে মঙ্গল আছে আর কাউ সপ্তমে মঙ্গল আছে, এই দুটোকে আপনি কিন্তু এক করে ফেলতে পারেন না। যার দ্বিতীয় মঙ্গল আছে, কাউ চতুর্থে মঙ্গল আছে, আপনি দুটোকে কিন্তু এক করে ফেলতে পারেন না। যেমন আপনার মানে 36টা পয়েন্টস আমাদের আলাদাগুলো দেখতে হবে, গণ দেখতে হবে, রাশি দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে, এগুলো সমস্ত যেমন কিছু দেখতে হবে, তেমনি মাঙ্গলিকের ক্ষেত্রেও দেখতে হবে যে মাঙ্গলিক কার সপ্তমী আছে, কার দ্বিতীয়ায় আছে বা প্রথমায় আছে, এটা কিন্তু বিচার করে নিতে হবে। এটা এই বিচারটা চট করে হবে না, একটু চিন্তা ভাবনা করে করতে হবে। এবং দুজন যাদের জাতক বা জাতিকা যাদের বিবাহ হবে তাদের সাথে বসে আলোচনা করতে হবে, দেখো বাবা এই মেয়েটি কিন্তু সারা জীবন তোমার সাথে একটু জেদ দেখাবে, এর শর্ট টেম্পার্ড, তুমি একে নিয়ে চলতে পারবে কিনা আগে বোঝো। তুমি বোঝো এ কিন্তু খুব অহংকারী, নিজেকে ছাড়া কাউকে বোঝে না, তুমি তোমার বাবা মা মেনে নিতে পারবে কিনা। এই দেখো এই ছেলেটি, হ্যাঁ, মানে চটপট মুখের উপর সত্যি কথা বলে দেয়, স্পষ্ট বক্তা, তো অনেকের আঘাত লাগতে পারে, তুমি একে নিয়ে চলতে পারবে কিনা এগুলো জানতে হবে। এই ছেলেটি সারাদিন টাকার পেছনে ছোটে, সংসারে টাইম দিতে পারবে না, তুমি একে নিয়ে চলতে পারবে কিনা, এইগুলো আগে বোঝাতে হবে দাম্পত্য ব্যাপারটা, তখন সে সিদ্ধান্ত নেবে আমি এর সাথে চলতে পারবো কি পারবো না। স্বাভাবিকভাবে তখন দাম্পত্য জীবন ভালো হবে, তখন ভালো হবে, জেনে নেবে। জেনে নেবে। আমি এখন যদি ফলস একটা চুল লাগিয়ে বিয়ে করি,
বিয়ের পরে আমি চুলটা খুলে রেখে দিলাম, আমার স্ত্রী দেখলেন আমার মাথায় টাক, হ্যাঁ, তাহলে তো দাম্পত্য কলহ হবেই। সেই জায়গায় মেকআপ করে বিয়ে করা, হ্যাঁ, তো আজকাল তো সব কিছুই পরিয়ে সাজিয়ে দেওয়া যায়, যে কোনো মানুষকেই সুন্দরী করে দেওয়া যায়, কিন্তু মন, মানসিকতা, চারিত্রিক বৈশিষ্ট্য এটা তো একদিনে আসে না, এটা তো দীর্ঘদিনের অভ্যাস। এই যে গুরুদেব বলেন যে তুমি জব করবে, জব করবে, জব করবে, কেন বলেন শ্বাসে প্রশ্বাসে জব করতে? কারণ মৃত্যুর সময় না চিন্তা হয়, এই আমার সম্পত্তিটা কোথায় যাবে, এই আমার টাকাটা কোথায় রাখবো, এই আমার এই সব ব্যাপারের জন্য ঈশ্বরের নামই কিন্তু মৃত্যুর সময় কেউ নিতে পারে না। তাই কেউ যদি অভ্যাস করে প্রতিনিয়ত শ্বাসে প্রশ্বাসে জব করে, যে সে যে দেবতারই পুজো করুক, সেই দেবতার নাম যদি সে প্রতি মুহূর্তে জপ করতে থাকে, সেটা একটা অভ্যাস, এটা একদিনে আসে না। যোগ আমি তোমাকে ঘন্টার পর ঘন্টা আমি পদ্মাসনে বসে আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো, হ্যাঁ, সারাদিন, হ্যাঁ, যে আমি বসতে পারি। অনেকে বসতে পারে না, অনেকে পদ্মাসনে বসতে পারে না। আমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে পুজো করি, এটা আমার একদিনে হয়নি, হ্যাঁ, এটা দীর্ঘ বছর ধরে হয়েছে। হ্যাঁ, আমি তারাপীঠে রাত্রিবেলা 12টা 1টা 2টো যখন মানে আমি শ্মশানের মধ্যে বসে একা বসে জব করছি চিতায়, হ্যাঁ, আজকে না, এই যে ডোমগুলো ছিল ওদের পূর্বপুরুষ, ওরা তো অল্প বয়স বাঁচে, কদিন বাঁচে, আমি যাই, কেউ আমাকে লুকিয়ে গিয়ে দেখতে পারে রামকৃষ্ণদা তারাপীঠের নাম করে। আমি এমনও জানি প্রচুর মানুষ বলছেন আমি ওই জায়গায় যাচ্ছি, কিন্তু যাচ্ছেন না, কিন্তু আমি সেই জায়গায় উপস্থিত থাকি, আমি রাস্তা দিয়ে একা হেঁটে যাই, আমি ফেস করি কি হয়েছে বলো, আমি ফোন তুলি, আমি ব্যস্ত আছি বলে ফোন রাখি না, এটার একটা ঘটনা আছে। আমার এটা একটা প্লাস পয়েন্ট। আমার ছেলে একবার এক ডাক্তারকে দেখাতো, ওর মাই নিয়ে যেত ডাক্তারকে দেখাতে। একদিন প্রচন্ড জ্বর হলো, আমি ডাক্তারবাবুর দৌড়ে গিয়ে, আমি গাড়ি নিয়ে গিয়ে আমি বাড়িতে কলিং বেল টিপছি, ওপরে দেখলাম ডাক্তারবাবু আছে, নিচ থেকে কাজের মেয়ে বলে দিলেন যে ডাক্তারবাবু নেই, উনি চেম্বারে বসবেন। তার মানে আমি বিপদের দিনে তাকে পেলাম না, লাভ কি হলো? লাভ কি হলো? ঠিক, সে অত বড় ডিগ্রিধারী, হ্যাঁ, ডাক্তার, সে MBBS, হ্যাঁ, MD, আরো লন্ডন থেকে করেছেন, হ্যাঁ, ইসে থেকে করেছেন, চাইল্ড স্পেশালিস্ট, নাম করা চাইল্ড স্পেশালিস্ট, কিন্তু তাকে তো আমি বিপদের সময় পেলাম না। একটা অ্যাডভাইস তো আমাকে অন্তত দিতে পারতো, আপনি এই ট্যাবলেটটা খাওয়ান, আমি তারপরে আমি দেখছি। ডেফিনেটলি, একদমই তাই। আমার একজন পরিচিত ডাক্তার আছেন, বিশ্বাস করবেন না, তার ঘুমানোর সময় নেই, খাওয়ার সময় নেই। আমি তারাপীঠে হঠাৎ একদিন আমার সারা শরীরে ঘাম দিচ্ছে, গরম লাগছে, আমি তাকে ফোন করলাম, তিনি বললেন তুমি একটা কাজ করো, তুমি প্রচন্ড তাপের মধ্যে যজ্ঞ করছো বলে তোমার প্রেশারটা বেড়ে গেছে, তুমি ইমিডিয়েট একটু রেস্ট নাও, এসিতে গিয়ে বসো, হ্যাঁ, আর পারলে জিভের তলায় একটা সরবিটেট তুমি রেখে দাও। তোমার সে গাইডলাইন্সটা দিল, তারপরে আমি তার কাছেই গেলাম, তখন সে নানা রকম টেস্ট করে দেখলো না কিছু হয়নি, আলটিমেট। কিন্তু আমার মনে আনন্দ আছে, আমার ফোনটা তো আলটিমেট সে তুলেছে। ঠিক, বিষয় হচ্ছে একজন জ্যোতিষ হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমি যদি ফ্রেন্ডই না হতে পারি, আমি ফ্রেন্ডলি আলোচনাই না করতে পারি, আমি মনের সুখ দুঃখের কথা যদি আমার জ্যোতিষীর কাছে আলোচনা না করতে পারি, প্রতি মুহূর্তে যদি তাকে টাকা দিতে হয়, আমার অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। আমার কাছে কেন আসে? আমার কাছে নর্থ বেঙ্গলের মানুষ, নর্থ বেঙ্গলে আপনি একটা জিনিস বোঝেন, নর্থ বেঙ্গলে প্রফেশনালিজমটা এখনো সেরকম ভাবে ঢোকেনি। নর্থ বেঙ্গলের মাউথ প্রচারটা সব থেকে বড় প্রচার। আমাকে সিটিভিএনে দেখছে কি না দেখছে মানে নর্থ বেঙ্গলের লোকেরা সেটা বোঝে না। নর্থ বেঙ্গলের লোকেরা মুখে বলে রামকৃষ্ণদা আজকে আইসে জলপাইগুড়িতে, রামকৃষ্ণদা কালকে আইসে কোচবিহারে, রামকৃষ্ণদা ওই তার কাছে জামু, হ্যাঁ, এই যে নর্থ বেঙ্গলের মানুষ, এই তুই চলে যাবি রামকৃষ্ণদা বইসে, হ্যাঁ, নর্থ বেঙ্গলের মানুষ মানে মাউথ প্রচারটা সব থেকে বড় প্রচার। ওরা কেউ দেখে না কে বড়, এই তুই কারে দেখাইছিস রে, রামকৃষ্ণদাকে, হ্যাঁ, রামকৃষ্ণদারে একটা কাজ করবি, জলপাইগুড়ি রত্নদ্বীপ হোটেলে পাঠা দিবি, হ্যাঁ, রামকৃষ্ণদা ওখানে বসে, সবে মুখে মুখে। এই জন্য বড় বড় অ্যাস্ট্রোলজার নর্থ বেঙ্গলে বিশাল বড় ব্যানার ফ্যানার দিয়ে বসছে, ফাঁকা। তা আমার কাছে ভিড় কেন? ভিড় কি কারণে ভিড়? আমি তাদের গভীরে যেতে পেরেছি, আমার জন্য রান্না করে আনছে, আমার জন্য ফল পাঠিয়ে দিচ্ছে। হোটেলে বিল লাগবে না দাদা, আপনি যে আমার জন্য করেছেন বিল লাগবে না। কোচবিহারে যে হোটেলে বসি, সেই হোটেলের মানে তাদের কালী পুজো থেকে শুরু করে সব করেছি।
হ্যাঁ, তো এই যে জলপাইগুড়ি, ফালাকাটা, ধূপগুড়ি, হ্যাঁ, নর্থ বেঙ্গলটাকে পুরো রামকৃষ্ণদা। কিসের জন্য? একটা ব্যানার, একটা পোস্টার আপনি জলপাইগুড়িতে যদি দেখতে পান, আমি তাকে পুরস্কার দেবো আমার নামে। একটা পোস্টার নেই, কিন্তু আমি ট্রেন থেকে নামবো, নেমে যখনই গাড়িতে বসবো, রাস্তায় লোক হাত দেখিয়ে বলবে রামকৃষ্ণদা বাজারে যাচ্ছেন, রামকৃষ্ণদা এসছেন। প্রত্যেকটা মানুষ ভাবে যে আমি হয়তো নর্থ বেঙ্গলে থাকি, কিন্তু আদেও আমি নর্থ বেঙ্গলে থাকি না, আমি কলকাতায় থাকি। কারণ নর্থ বেঙ্গলে আমার একটা জায়গা আছে, কিন্তু আমি কলকাতায় থাকি। তার কারণ হচ্ছে আমার ছেলে মেয়েরা কলকাতায় পড়াশোনা করে। কিন্তু নর্থ বেঙ্গলের মানুষের সাথে এত একাকিত্ব, আমার এত একাকিত্ব নর্থ বেঙ্গলের মানুষের সাথে, মানে অন্তরের মধ্যে, মানে বলে না তার আমি ঘরের ছেলে, একদম একাত্ম হয়ে যাওয়া, ঘরের ছেলে। যা দাদার কাছে যা, দাদা বুঝিয়ে দেবে। এই রামকৃষ্ণ তুমি মাথায় হাত রেখে দাও তো একটু, আমার ছেলেটার ভালো হবে। হ্যাঁ, বিয়ে অনুষ্ঠান, কতগুলো, কত চিঠি, হ্যাঁ, এগুলো এই ভালোবাসা, এর থেকে বড় জিনিস না। দেখুন একটা কথা আমি আপনাকে বলি, টাকা আমার থেকেও বড়, মানে এক রাজার থেকে আর এক রাজা অনেক বড় লোক ছিল, ঠিক তাই, আরো রাজার থেকে আরো রাজা আরো বড় লোক ছিল। কিন্তু সংস্কৃত ভাষায় চাণক্যের একটা কথা আছে, হ্যাঁ, কথা হচ্ছে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। সত্যি তাই, হ্যাঁ, বিদ্বান ব্যক্তি সব জায়গায় পুজো পাবে। আমার টাকার অহংকার নেই, আমি এখনো দামি গাড়ি চড়ি না, আমি এখনো যে যা খেতে দেয় খাই, কারণ আমাকে সেই অভ্যাসটা করে নিতে হবে। কারণ সেই পরমাত্মা, যে ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে আমাকে সেই মাটিতে হাত দিয়ে থাকতে হবে, আকাশে উড়লে চলবে না। তাই মানুষ, আমাকে কাজ করতে হবে, আমাকে সেই পুজো করতে হবে। আমি পুজোটা লোক দিয়ে করিয়ে দিলে আমার মন শান্তি হবে না, কারণ টাকাটা সে গুণে আমায় দিচ্ছে। সরঞ্জামগুলো আমি নিজে হাতে এখনো কিনি। আপনি ভাবতে পারেন আমি নিজে গাড়ি করে যাই, আমার পছন্দ না হলে একটা পদ্মবীজ কিনি না, আমার পছন্দ না হলে একটা শিয়ার সিঙ্গি কিনি না, একটা পছন্দ না হলে একটা হস্তজড়ি কিনি না, আমার পছন্দ না হলে একটা বেড়াজাল কিনি না। আমি দেখে দেখে কিনি, এবং ফুল থেকে শুরু করে আমি নিজে জোয়ারের জল কালেক্ট করি। কেউ আমাকে বোতলে করে পুজোর সরঞ্জাম দশকর্মার থেকে বলে দিল এটা গঙ্গার জল, আমি মেনে নেব, সেটা আমার একদম মনটা না আমার একটুখানি খুঁতখুত খুঁতখুত করে। এটা আপনি বলতে পারেন এটা আমার ভক্তি হয় না। আমি মাকে দেব, হ্যাঁ, আমি যখন দেব তখন ভালো করে দেব, ভক্তি শ্রদ্ধার সঙ্গে করব তো করব না। বা মানে একটা কথা বলবো যে আজকে আমরা যে আলোচনাটা করছি, এটা একটা খুব বাস্তব বিষয় যে রামকৃষ্ণদা কিন্তু মানুষের মনের ভিতরে একেবারেই জায়গা করে নিয়েছেন। তার কারণ হচ্ছে, দেখুন, অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান ওনার এই জন্যই কাজ করে, কারণ উনি মানুষকে বোঝেন, মানুষের সমস্যাটার পর্যন্ত পৌঁছন, তবে গিয়ে উনি সমাধানটা বার করতে পারেন, কারণ ইনি জানেন যে কোন প্রতিকারে কাজ করবে এবং কিভাবে কাজ করবে। দেখুন, আমি একটা কথা বলি, আপনি নেগেটিভ ভেবেই আমার কাছে একবার আসুন না, ভাবুন না অনেক জ্যোতিষী কি করতে পারেনি, রামকৃষ্ণদাও পারবে না, এই ভেবে একবার আসুন, দেখি না চেষ্টা করে। ঠিক, কিন্তু মনে রাখবেন, আমাকে আমার তারা মা, আমার জন্মদাত্রী মায়ের আশীর্বাদে আমি আজ পর্যন্ত কারোর কাছে ছোট হইনি, আমার মুখ রক্ষা হয়েছে। এই আশীর্বাদটুকু আমার সকলের আশীর্বাদের জন্য আমি পেয়ে যাচ্ছি। দেখবেন মানুষ যখন অপরাধ করে, লোক তাকে মানে বাবা মা তুলে নানা রকম বাজে কথা বলে, বাবা মায়ের তো অসম্মান, এগুলো সে যত টাকার মালিক হোক, তার বাবা মা তো তাকে খারাপ সন্তান করেনি। ঠিক, তাই আমি বলবো যে একবার আমার কাছে যেগুলো ফেলিওর কেস, আমার কাছে একবার আমি চেষ্টা করি না, যেগুলো জটিল সমস্যা যেগুলো হচ্ছে না, কাল সর্প যোগ, হ্যাঁ, যেগুলো কাটাতে পারছে না, একবার আসুন না, দেখি না আমার একটা পরামর্শ জীবনটা বদলে দিতে পারে কিনা। জীবন যে বদলে যায় সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণর কাছে এসে মানুষ বারবার করে বুঝেছেন, পেয়েছেন, পাচ্ছেনও। বলে রাখি যে এই যে 30 বছরে ওনার এই জ্যোতিষ জগতে যুক্ততা, মানুষকে সফলতা দেওয়ার কাজ, এবং বিভিন্ন জেলা, নর্থ বেঙ্গল, তার সঙ্গে সঙ্গে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, আন্দামানে কিন্তু ওনার চেম্বার রয়েছে। অবশ্যই ফোন নাম্বার 9038002022 এবং আরেকটি 9836153266 এ বুকিং অবশ্যই অন, বুকিং করুন। আমরা আবারও দেখা করব ঠিক
এই অনুষ্ঠানে রামকৃষ্ণ দার সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ যেমন দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। জয় মা তারা।